ভারত মাতা কি। পেছন দিকে নারকেল তেলের মতো জমে গেছে মনে হচ্ছে সবাই। ওদিকে বেশি ঠান্ডা পড়ছে নাকি? নাকি আজকে সংক্রান্তি তাই পিঠে পুলি হয়েছে? কি বাড়িতে পিঠে হয়েছে? ওই আমার জন্য তো এলো না কিছু। একসাথে আমার সাথে হাত তুলে বলুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। আজকে পবিত্র সংক্রান্তি। এই সংক্রান্তির দিনে যেদিন থেকে উত্তরায়ণ শুরু হয়, দক্ষিণায়ণ শেষ হয়ে দিন আস্তে আস্তে বড় হতে শুরু করবে। এই পবিত্র দিনে আজকে আমরা সাদিকপুর দুলাল কালীতলায় আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। বন্ধুগণ, উপস্থিত হয়েছি কেন? উপস্থিত হয়েছি এখানে আমাদের কাছে, আপনাদের কাছে আমি এই বার্তা দিতে উপস্থিত হয়েছি। এতদিন আপনারা কংগ্রেসের সাংসদ দেখেছেন, আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ দেখছেন, সিপিএম এর সাংসদ দেখেছেন। এইবার নরেন্দ্র মোদীকে বিজেপির সাংসদ উপহার দিন। আমি কথা দিচ্ছি এখানে সোনার বাংলা তৈরি হবে, সোনার বাংলা আমরা আগামী দিনে তৈরি করব। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ, উপস্থিত আমাদের রাজ্যের সহসভাপতি রথিন ঘোষ, আমাদের হজ কমিটির ভাইস প্রেসিডেন্ট মাহফুজা খাতুন, যিনি এখানে লোকসভার ক্যান্ডিডেট ছিলেন। উপস্থিত আছেন ইনচার্জ সুদীপ্ত চ্যাটার্জি, আমাদের বিভাগের নেতা তাপস মিত্র, উপস্থিত জয়েন্ট ইনচার্জ মনোজ সরকার, উপস্থিত সুবল চন্দ্র ঘোষ, সুরজিৎ দাস, রাম চৌধুরী, তনুশ্রী ঘোষ, এরা সবাই সাধারণ সম্পাদক। আজকে আমাদের যে মন্ডলের প্রোগ্রাম হচ্ছে সেই মন্ডলের মন্ডল সভাপতি আমাদের দুর্যোধন ঘোষ, উপস্থিত আমাদের এই সভার মূল আয়োজক আমাদের জেলার সেক্রেটারি মহাবীর ঘোষ সহ আরো অন্যান্য অনেক নেতৃত্ব আছে, বিভিন্ন মোর্চার সভাপতিরা আছে। সবাইকে একটা জোরে হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাই। আমাদের দুজন রাজ্য কমিটির সদস্য আছে, সবার নাম বলা সম্ভব। বন্ধুগণ, গত লোকসভা নির্বাচনে আমরা 3,17,000 ভোট পেয়েছিলাম। আর একটু ধাক্কা দিন, এটাকে 4 লক্ষের উপরে পৌঁছে দিন। আমি কথা দিচ্ছি এই জঙ্গিপুর লোকসভাতে ভারতীয় জনতা পার্টি জিতবে। আমি জানি এখানে বিজেপি করা অত সহজ নয়। আমরা দেখেছি যখন সিএ আইন পাস হয়েছিল, আমাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছিল, আমাদের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আমাদের জঙ্গিপুরের প্রপারে যে পার্টি অফিস ভাড়া নেওয়া ছিল, সেই পার্টি অফিসে দরজা জানলা ভেঙে দেওয়া হয়েছে। আজকে জঙ্গিপুরে আমাদের পার্টি অফিস নেই। আমরা পার্টি অফিস করতে বাধ্য হয়েছি আহিরে। কিন্তু মনে রাখবেন, এই প্রত্যেকটা কড়াই গন্ডায় হিসাব মেটিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আমরা সবাই এলে সব হিসাব মেটাবো, কোনো হিসাব বাকি থাকবে না। আজকে মুখ্যমন্ত্রী সেই সময় আমার সংখ্যালঘু ভাইদেরকে খেপিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএনআরসি করতে দেব না। আমি এই মঞ্চ থেকে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরকে বার্তা দিতে চাই। তখন মুখ্যমন্ত্রী বলতেন সিএনআরসি হতে দেব না। এখন সেই মুখ্যমন্ত্রী বলছে, কি বলছে? এনআরসি হতে দেব না। সিএ এর কথা কিন্তু আর বলছে না। কি আমি ঠিক বলছি তো? লক্ষ্য করেছেন তো আপনার টিভিতে? সিএ ভারতবর্ষের আইন। সিএ এর মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না, কেড়ে নেওয়া হয় না। ভোটের সময় মুখ্যমন্ত্রী আপনাদেরকে বোকা বানিয়েছিল। আর যতদিন অশিক্ষিত থাকবেন, শিক্ষা নেবেন না, বারবার তৃণমূল কংগ্রেস আপনাদেরকে বোকা বানাবে, মুরগি বানাবে, আপনাদেরকে ব্যবহার করবে, আপনাদেরকে মানুষ হিসেবে গণ্য করবেন না। তাই যদি প্রকৃত উন্নয়ন চান, প্রকৃত উন্নয়ন ভারতীয় জনতা পার্টি দিতে পারে। এখানে সংখ্যালঘু ভাইদেরকে উস্কানো হয়েছিল। আজকে প্রশ্ন করতে চাই, সংখ্যালঘু কাজী মাসুম আক্তারকে পদ্ম পুরস্কার এই পশ্চিমবঙ্গ থেকে বাঙালি মুসলমান পদ্ম পুরস্কার পেয়েছে। কার সরকার দিয়েছে? কার সরকার দিয়েছে? মাস্টার মশাই মানুষ আমার সাথে মাঝে মাঝে কথা হয়, পদ্ম পুরস্কার পেয়েছে। লড়াই করেছে নিজের স্কুলে জাতীয় সঙ্গীত বাজানোর জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সাম্প্রদায়িকতার সামনে দোষণের ভোটের
নির্বাচন রাজনীতির সামনে মাথা নোয়াচ্ছেন। স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হবে না তো কি গাওয়া হবে? তৃণমূল কংগ্রেসের জয় বাংলা জয় বাংলা খেলা হবে, গান গাওয়া হবে। প্রত্যেকটা স্কুলের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। আর যারা আটকানোর চেষ্টা করবে তাদেরকে আমরা, সে হিন্দু হোক মুসলমান হোক, আমরা এই মঞ্চ থেকে বলছি তারা দেশদ্রোহী। জাতীয় সঙ্গীত যারা গাওয়ার দায়িত্বে বাধা দেয় তারা দেশদ্রোহী, তারা দেশদ্রোহী। আর এই দেশদ্রোহীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সংগ্রাম। আজকে বন্ধুগণ, আমরা দেখলাম এই বাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী কি তৈরি করতে চাইছে। দুদিন আগে 3 জন সাধু গঙ্গাসাগর মেলাতে যাচ্ছে। সেই গঙ্গাসাগর মেলাতে যাওয়ার সময় তাদের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া দিয়ে একজন সিভিক ভলেন্টিয়ার, তার নামটা বলতে চাই না, তার উস্কানিতে সেই সাধুদেরকে ধরে পেটানো হলো, তাদের জামা কাপড় খুলে নেওয়া হলো। মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে তার মন মর্জি মতো এই রাজ্য চালাবেন, আমরা পরিষ্কার বলে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টি হাত বুঝিয়ে বসে থাকার জন্য আসেনি। আপনাকে উচিত শিক্ষা জনগণকে নিয়ে আমরা দেব। ইটের বদলা পাটকেল হবে, লাঠির বদলা লাঠি হবে যদি আপনি চান। আর যদি শান্তি বজায় রাখতে চান, আসুন ভারতীয় জনতা পার্টি যেভাবে শান্তির মন্ত্র নিয়ে এগিয়ে যায়, এই ধরনের শান্তির চিন্তাধারা অন্য কেউ বিশ্বাস করে। আগামী 12 জানুয়ারি, 22 জানুয়ারি, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় ভব্য রাম মন্দির তৈরি হবে। কি জানেন তো? না জানেন না? জানেন অযোধ্যায় সেই রাম মন্দিরে ভগবান রামচন্দ্রের মূর্তি উদ্বোধন করবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে সেই দিন গোটা ভারতবর্ষের মানুষ তারা আনন্দ করছে। 500 বছর পর জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই আনন্দ করছে। কেউ দুঃখে নেই, মানুষ সবাই মিলে রাম মন্দিরের শুভকামনা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন ডেকে পাঠালো যে আপনি মুখ্যমন্ত্রী, আপনিও আসুন, আপনিও ভগবান রামের দর্শন করে যান, যে কেউ যেতে পারে। মুখ্যমন্ত্রী বললেন আমি যাব না। আজকে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যদি রেড রোডে ঈদের নামাজে যেতে পারেন, রাম মন্দিরে কেন যেতে পারেন না? আমার জঙ্গিপুরের লোকেদেরকে বলবেন কি আপনি কেন যেতে পারেন না? এই প্রশ্নটা কি আমরা করতে পারি না? আমরা করলে আমাদের সাম্প্রদায়িক বলা, হিন্দুর কথা বলা যদি সাম্প্রদায়িক হয়, তাহলে ভারতবর্ষে 100 বার আমরা হিন্দুর কথা বলবো, আমরা সাম্প্রদায়িক হবো। আমাদের সাম্প্রদায়িক গালি দিলে আমাদের কোনো লজ্জা নেই। আপনার লজ্জা থাকলে থাকতে পারে, আপনার ভোট আজকে একদিকে যেমন আপনি সংখ্যালঘু ভাইদেরকে মিথ্যে আশ্বাসন দিচ্ছেন, মিথ্যে কথা বলছেন, মিথ্যে তাদেরকে খোঁচাচ্ছেন। আজকে আমি বলতে চাই, প্রশ্ন করতে চাই যে যেভাবে আপনাদেরকে মিথ্যে আশ্বাসন দেওয়া হলো, সিএ এর কথা বলা হলো, সেই সিএ তো চালু হবে। সেই সিএ হলে পরে আপনাদের কারো কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না, এখানে থাকা মানুষের কোনো ক্ষতি হবে। শুধু উপকার হবে কিছু মানুষের, তো কিছু মানুষের উপকার হবে, ক্ষতি কারো হবে, সেই গ্যারান্টি সুকান্ত মজুমদার দিচ্ছে। আপনি যদি ভারতবর্ষের নাগরিক হন, এই ভারতবর্ষের নাগরিক যদি আপনি হন, আমার যতখানি এই ভারতবর্ষের প্রতি অধিকার আছে, আপনারও ততখানি অধিকার আছে, এবং সেই অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে, নরেন্দ্র মোদী নেবে। নরেন্দ্র মোদী সরকার কোন জাতপাতে বিশ্বাস করে, তাহলে কাজী মাসুম আক্তারকে ভারতরত্ন দেওয়া হলো না। অ্যাম্বুলেন্স দাদাকে উত্তরবঙ্গের জলপাইগুড়ির মানুষ অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত, বাইকে করে অ্যাম্বুলেন্স নিয়ে যায় মুসলমান ভাই, তাকে ভারত পদ্ম পুরস্কার দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নরেন্দ্র মোদী সরকার করেছে। 6 কোটি মানুষকে পশ্চিমবঙ্গের আগামী 5 বছর বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী সরকার। হিন্দুও পাবে, মুসলমানও পাবে। এটাকে নরেন্দ্র মোদী বলে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এবং এটা নিয়ে ভারতবর্ষে এগিয়ে নিয়ে যেতে চায়। তারা নরেন্দ্র মোদীর রেশনের চালে পেট ভরে না, হিন্দুর পেট ভরে, মুসলমানের পেট ভরে, খ্রিস্টানের পেট ভরে, সবার পেট ভরে। নরেন্দ্র মোদী কোনো বাজ বিচার করেন না, মাননীয় প্রধানমন্ত্রী কোনো বাজ বিচার করেন না যে উজালা গাছের সিলিন্ডারটা কার কাছে গিয়ে পৌঁছবে। ভারতবর্ষের 10 কোটি মহিলাকে উজালা যোজনার কানেকশন দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিসাব করে রাখেননি কে তৃণমূলকে ভোট দেয়, কে বিজেপিকে ভোট দেয়। মাননীয় প্রধানমন্ত্রী কোনো হিসেব করে রাখেননি। তিনি দেখেছেন আমার ঘরের গরিব মায়েরা, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মাকে ছোটবেলায় দেখেছেন কিভাবে উনানে ফু দিয়ে দিয়ে কাঠ দিয়ে রান্না করতে হতো, সেই কষ্ট নরেন্দ্র মোদী দেখেছেন। তাই নরেন্দ্র মোদী আমার ঘরের মায়েদেরকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে
উজালা যোজনার কানেকশন দিয়েছে 9 কোটি মহিলা ভারতবর্ষে, তারা উজালা যোজনার গ্যাস পাচ্ছে, 300 টাকা কমে গ্যাস পাচ্ছে, 603 টাকায় উজালা যোজনার গ্যাস পাচ্ছে। নরেন্দ্র মোদী সেই ব্যবস্থা করেছে, আমাদের সরকার সেই ব্যবস্থা করেছে। আজকে ভাবতে অবাক লাগে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাচ্ছে, ইসরো সেখানে পৌঁছে যাচ্ছে, আর আমাদের মুখ্যমন্ত্রী দিদিমণি তুমি কথায় কথা বলে এগিয়ে বাংলা, আর আমরা কি দেখতে পাচ্ছি, যখন এই চোর ধরা পড়ছে তাকে ধরে তাকে সমর্থন দিতে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী তার ভাইপো পৌঁছে যাচ্ছে। এখন জনগণ বলছে, বাংলার জনগণ বলছে চোরেদের এনার্জি অভিষেক ব্যানার্জি। যত বাংলার চোর তাদের এনার্জি দেওয়ার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে। আজকে তৃণমূল কংগ্রেসের এক একজন মন্ত্রী নেতার বাড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি। আমি গোটা বাংলা ঘুরে বেড়াই বন্ধুগণ, গ্রামে যখন যাই দেখতে পাই ছেঁড়া গেঞ্জি পরা লোক, ঠান্ডা গেঞ্জি পরা লোক ঘুরে বেড়াচ্ছে, পায়ে হাওয়ায় চটি নেই। আর তৃণমূল কংগ্রেসের গঙ্গার প্রাক্তন চেয়ারম্যান, তার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 2000 কোটি টাকা। কত কোটি টাকা? 2000 কোটি টাকা। এই টাকা আর কারো নয়, এই টাকা আমার, আপনার, সাধারণ মানুষের। আমাদের অধিকারকে চুরি করে এই চোরেরা বড়লোক হয়েছে, এদেরকে জেলে পাঠানো উচিত কিনা আপনারা বলুন? উচিত, জেলে পাঠানো উচিত। তাহলে এদেরকে যদি নরেন্দ্র মোদী ইডি সিবিআই জেলে পাঠায়, নরেন্দ্র মোদীকে গালি দেওয়ার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। এই মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা চোর জেলে যাবে, সেই আপনার জেলার আকির হোক, আকিরুজ্জামান হোক, ইমামি হোক বা জাকির হোসেন হোক, প্রত্যেক চোর জেলে যাবে, প্রত্যেকটা চোর। এক একজন মহাপুরুষের বাস এই জেলায়। ইমামি মানল বোম, জাকিরের পা গেল খাওয়া। কি ঠিক তো? হ্যাঁ, নিজেদের মধ্যে মারামারি করছে, নিজেদের মধ্যে মারামারি করছে। বিড়ির ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক এক একজন। পিপিএফ দেয় না, ইপিএফ দেয় না, গরিব মানুষের অধিকারকে হরণ করে। বিজেপির সরকার আসবে আর এই চোরেদেরকে আমরা টাইট বানাবো, বিড়ি শ্রমিকদের অধিকার আমরা ফিরিয়ে দেবো, এই চোরেদেরকে সঠিক জায়গা দেবো। আজকে আমাদেরকে ভাবতে হবে, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ কোথায় এগিয়ে যাচ্ছে আর এই রাজ্যটাকে কোথায় এগিয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী কোথায় এগিয়ে যাচ্ছে, খাদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা রাজ্যের চোর এমন বেড়ে গেছে, কোন জায়গা নেই যেখানে চুরি হচ্ছে। বন্ধুগণ, আজকে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে, দাদা 57 জন টিচার খুঁজে পাওয়া গেছে, বলছে তাদেরকে এসএসসি বলতে পারছে না, আমরা তো এদের ইন্টারভিউ নিইনি, পরীক্ষাও নিইনি, তাহলে টিচার হয়ে গেল কি করে? কিভাবে টিচার হয়ে গেল? বলে ভূতে ইন্টারভিউ নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর জেলের ভেতরে শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী জেলের ভেতরে। আর কয়েক মাস অপেক্ষা করুন, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠক তিহার জেলের ভেতরে বসে নেবে, তিহার জেলের ভেতরে সব গোটা মন্ত্রিসভা। আর মুখ্যমন্ত্রী কি বলছেন? হাতে রোজগার নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে আপনাদেরকে, আমাদেরকে, ঘরের ছেলেদেরকে যেতে হচ্ছে অন্য রাজ্যে। মুখ্যমন্ত্রী বলছেন পুজোর সময় একটা গ্লাস নেবে, মায়ের কাছ থেকে কিছু টাকা নেবে, একটু মুড়ি নেবে, দুটো ছোলা নেবে, তারপর ঝাঁকিয়ে বিক্রি করবে, বিক্রি করলে একটা ইনকাম হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, যদি মুড়ি নিয়ে ঠোঙার মধ্যে 5টা মুড়ি নিয়ে দুটো ছোলা দিয়ে যদি পয়সা ইনকাম করার প্রয়োজন হয়, তাহলে আপনার ভাইপোকে গরু পাচার করার কেন প্রয়োজন হলো? আপনার ভাইপোর কয়লা পাচার করার কেন প্রয়োজন হলো? আপনার ভাইপোর স্ত্রী সোনা পাচার করার কেন প্রয়োজন হলো? কেন নিজের ভাইপোকে শিক্ষা দেননি যে বাবা গরু পাচার করিস না, পুজোর সময় ছোঙা নে, তার মধ্যে মুড়ি রাখ, 5টা ছোলা নে, ছোলা নিয়ে বিক্রি কর, নিজের ভাইপোকে দিয়ে কর। মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলছে, কথায় কথায় ভয় দেখাবে তৃণমূল নেতারা, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। কি দেখায় তো দিদিরা? তৃণমূল নেতারা ভয় দেখায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আরে দিদি, লক্ষ্মীর ভান্ডারে আপনি কি দিচ্ছেন? দুদিন আগে আমি অসমের মুখ্যমন্ত্রী, লক্ষ্মীর ভান্ডারে দিদিমণি কত দেয়? 500 টাকা, তাই তো? আর এসসি হলে 1000 টাকা, এসসি এসটি 1000 টাকা। 1 কোটি মানুষকে পশ্চিমবঙ্গে দিচ্ছে, 4 কোটি মহিলা আছে পশ্চিমবঙ্গে, 4 কোটি মহিলা আছে, তার মধ্যে 1 কোটি মহিলা অর্থাৎ 30% মহিলা শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে।
দুদিন আগে আমি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে ছিলাম। হেমন্ত তাকে জিজ্ঞেস করলাম, দাদা আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথা বলে যে পশ্চিমবঙ্গের মধ্যে কেউ নেই, মা বাংলা মহিলাদেরকে 500 টাকা করে দিচ্ছি, আর কোথাও নাকি এরকম দেয় না, এটা কি সত্যি? আপনি তো মুখ্যমন্ত্রী, আপনি বলতে পারেন। আমার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বললো, বলে আমাদের দিদি কুল দিচ্ছে, দিদি কুল দিচ্ছে। বলে কেন? বলে আমার রাজ্যে আমি 1250 টাকা করে মহিলাদেরকে দিই। আসাম ছোট্ট একটি রাজ্য, মহিলাদের কত দেয়? 1250। মনে রাখবেন, তৃণমূলের কোন নেতা রাস্তায় দেখা হলে বলবেন, জিজ্ঞেস করবেন, আরে আসাম একটা ছোট্ট রাজ্য, মহিলাদের 1250 টাকা করে দেয়। আর আমি ঘোষণা করছি, বিজেপি যখন এখানে ক্ষমতায় আসবে 26 সালে, আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবো, মহিলাদের 2000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করবো। বিজেপি কাঁদতে হবে বলে এই রাজ্য বাঁচবে না। এই রাজ্য রোহিঙ্গাদের আশ্রয়স্থল করে সাধারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে শেষ করে দিয়েছে। আজকে একের পর এক শিল্প আছে, যোগী আছে। আপনারা অবাক হয়ে যাবেন, কিছুদিন আগে একজন বাঙালি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকায়। তিনি ভারতবর্ষে একটি রাজ্য বেছে নিয়েছেন গবেষণা করার জন্য, যে আমি আমার নোবেলের জিনিস নিয়ে গবেষণা করবো। ওই রাজ্যে বাঙালি, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেনি, সেই কাছে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বামীর কাছে, বুলডোজার কাছে গেছে যোগী আদিত্যনাথের কাছে। আজকে মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন, একজন বাঙালি নোবেল পুরস্কার জেতার পরও তিনি কেন বাঙালি আসছেন না তার কাজ করতে? তিনি যাচ্ছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের কাছে। এটাই হচ্ছে মোদীর ম্যাজিক, যোগীর ম্যাজিক, বিজেপির ম্যাজিক। বিজেপি এটা চালায়। আগে আমরা ফোন ব্যবহার করতাম, ফোন খুলতাম, ফোনের নিচে লেখা যাবে, পেছনে লেখা যাবে মেড ইন চাইনা। এখন ফোন কেনা, ফোন দেখুন, ভারতবর্ষে 100টা ফোন তৈরি হলে এখন 90টা ফোন মেড ইন ইন্ডিয়া ভারতবর্ষে তৈরি হচ্ছে। আমার উত্তরপ্রদেশের রাজ্যে ফোন তৈরি হচ্ছে, আমার রাজ্যে তৈরি হচ্ছে। পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যেতে। তাই এই সরকারকে পরিবর্তন করতে বন্ধুগণ রাখা যাবে না। এই সরকার যদি থাকে, আপনার ঘরে শিক্ষিত বেকার ছেলে সে চাকরি পাবে না, যদি চাকরি পায় দিয়ে পাবে না। আমরা ঘোষণা করছি, আমরা ক্ষমতায় আসার পর আজকে পুলিশ বন্ধুদেরকে আমরা বাইরে নিয়ে গেলে বলা যায়, বিজেপি মিছিল করলে বলা যায়, সব জায়গায় বলা যায় নিচু দলের পুলিশ, উঁচু দলের পুলিশ এসপি যারা, তারা কেন্দ্র সরকারের দিয়ে পড়ে, আর এই বেচারা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকে, তারা দিদির দিয়ে পায় মুখ্যমন্ত্রী 36% কম দিয়ে পায়। আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করছি, রাজ্য সভাপতি হিসেবে বিজেপি ক্ষমতায় আসার পর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় হারে দিয়ে ব্যবস্থা আমরা করবো। কেন্দ্রের সাথে সমান দিয়ে আমরা রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে এই রাজ্য শেষ হয়ে যাচ্ছে। কর্মসংস্থান নেই, শিল্প নেই, কাজ নেই, মানুষের হাতে কাজ নেই, শুধু মুখ্যমন্ত্রী শুধু মিথ্যের পর মিথ্যে ঝুড়ি আমরা এই মিথ্যের ঝুড়ি মেরে শরীর যাওয়া বন্ধ করবো। তাই 26 সালে সরকারের পরিবর্তন করবো, আমরা সেই কথা দিয়েছি, কিন্তু 24-এ ছেলে ভাই কি ছেলে ভাই তো চোরদেরকে শিক্ষা দেবেন তো, দেবেন তো, হবে তো, জঙ্গিপুর আপনারা লড়বেন তো। এখানকার সাংসদ খলিলুর রহমান, তাই তো আগে ভালোই লোক ছিল জানতাম, এখন তৃণমূলের লোকের চুরি করা শিখেছে, করেছে, সে চুরি করছে, বিড়ি শ্রমিকদের পিএফ চুরি করছে, আমাদের সমস্ত সরকারি প্রকল্প চুরি করছে, কোথায় কোথায় সম্পত্তি করেছে এমএলএদের নাম জাকির হোসেন, আগের জমা, ইমানি, সিপিএম থেকে আসা এমএলএ আছে, এদের সম্পত্তির হিসেব করে আমাদের জেলা সভাপতির হাতে তুলে দিন। উপযুক্ত ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। আমি নিজে গিয়ে সিবিআই এর কাছে, ইডির কাছে চিঠি লিখে কমপ্লেন করে আসবো, উচিত শিক্ষায় এই উচিত শিক্ষা আমাদের দিতে হবে। এই সরকারকে আমরা তুলে ফেলে দেবো, উপরে ফেলে দেবো। আর আমাদের তরুণদের গায়ে, আমাদের মায়ের গায়ে যেখানে হাত পড়েছে, যেখানে পার্টি অফিসে হাত পড়েছে, তার প্রত্যেকটা হিসেব আমরা করার দাবায় দিয়ে দেবো। 26 আমরা সরকার গঠন করবো, আর 24-এ এই 24-এ
হবে। আমি একটা ছোট্ট গল্প বলে আমার বক্তব্য শেষ করছি। গল্পটা সবাই রামায়ণের গল্প। রামায়ণে আমার গ্রামের রামচন্দ্র শ্রীলঙ্কার পাশে পৌঁছে গেলে সমুদ্রের পাড়ে সেতু তৈরি করবে। রাম সেতু তৈরি হচ্ছে, বানর সেনা বড় বড় পাথর তুলে আনছে, তাদের রাম লিখছে, নদীর মধ্যে ফেলে দিচ্ছে, আর পাথর ভাসছে। সেই সময় একটি কাঠ বিড়ালি সে নদীতে সমুদ্রে গিয়ে চুমুক দিচ্ছে, ডুব দিয়ে বালির উপরে গড়াগড়ি খাচ্ছে, আর গিয়ে পাথরের উপরে গা ঢালাচ্ছে। সামান্য দু এক বালি করার জন্য হচ্ছে তাদের পাথরের উপরে। সবাই কাঠ বিড়ালিকে জিজ্ঞেস করছে, আরে কি ব্যাপার ভাই, তুমি কি করছো? বলছে আমি সেতু তৈরি করছি। বলে তুমি সেতু তৈরি করছো, সবাই সেটা হাসছে। কেন? বলছে দুটো বালি করার কি হবে, সেতু কি হবে? তার বিড়ালি বলছে আমি জানি, আমি এই দুটো বালি করা দাও, রাম সেতু তৈরি হবে, রাম এখান থেকে লঙ্কায় যাবে, মা সেটাকে উদ্ধার করবে। কিন্তু আমি এই কাজ করে রাম সেতুর মধ্যে রামায়ণের আমল হতে চাই, সেরকম 24শে নরেন্দ্র মোদীর সরকার তৈরি হবে, এটা ঠিক হয়ে গেছে। শুধু আপনাদেরকে অনুরোধ হতে হবে, জঙ্গিপুর নরেন্দ্র মোদীর হাতে চলে যেতে হবে, জঙ্গিপুরকে নরেন্দ্র মোদীর হাতে সংসদে চলে যেতে হবে, বক্তব্য করে দিতে হবে। কি দিও তো এবং তারা তো হাত তুলে আমার সাথে পরিচয় দেন। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বন্দে 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 পিসি চোর ভাইপো তৃণমূলের সবাই চোর, পিসি চোর ভাইপো তৃণমূলের সবাই চোর, পিসি চোর ভাইপো তৃণমূলের সবাই চোর। এবার বলবো হিরো রানী, আপনারা বলবেন বাবা হিরো সরকার কাছে সিনেমা দেখেন তো? হ্যাঁ, এবার বলবো হিরো রানী।